আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, কেমন আছেন সবাই? সবাই একটু লাইনে আসেন। সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। বোর্ড ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন। হ্যাঁ, সবাই 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 একটু এসে 10টা করে শেয়ার দিবেন। আজকে আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা আয়োজন করেছি ইনশাল্লাহ। আপনাদের অনেক সমস্যা থাকে সাহিত্য পাঠ নিয়ে, ইনশাল্লাহ সাহিত্য পাঠে প্রবলেম আর থাকবে না। সবাই 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 একটু এসে 10টা করে শেয়ার দিবেন আজকে আজকে আপনাদের জন্য। হ্যাঁ, সবাই শেয়ার দিয়ে দিতে হবে কিন্তু, ঠিক আছে? সবাই শেয়ার দেন। আমাদের এখনই ক্লাস শুরু হয়ে যাবে। চমৎকার একটি ক্লাস, বাংলা সাহিত্যের উপর একটা চমৎকার ক্লাস আসতেছে ইনশাল্লাহ। যদি আপনারা 10টা করে শেয়ার দেন তাহলে এই ক্লাসগুলো চলমান থাকবে ইনশাল্লাহ। আর আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের ফ্রি ক্লাস আরো বাড়িয়ে দিব। একটা করে ফ্রি ক্লাস হয়, আপনারা যদি শেয়ার দিয়ে পাশে থাকেন তাহলে প্রতিদিন তিনটা করে ফ্রি ক্লাস দিব। বাংলা, সাধারণ জ্ঞান, গণিত, ইংরেজি, 4টা করে ফ্রি ক্লাস নিব। কিন্তু শর্ত হচ্ছে কি করতে হবে? শেয়ার দিতে হবে। শেয়ার না দিলে ক্লাস চলমান থাকবে না, ঠিক আছে? সবাই শেয়ার দিবেন, শেয়ার দিবেন। যদি শেয়ার দেন তাহলে এই সাহিত্যের উপরে যতগুলা সাহিত্য আপনাদের পড়তে হয়, সাহিত্যর সব ধরনের টেকনিক, সাহিত্যর যা পড়তে হবে সব আমরা পড়াই দিব, সব আমাদের স্যাররা পড়াই দিবে। কিন্তু শর্ত হচ্ছে শেয়ার দিতে হবে। ওই নাদিম ব্রো, সবাই সবাই এখনই ক্লাস শুরু হয়ে যাবে। চমৎকার ক্লাসটি উপভোগ করতে হলে অবশ্যই শেয়ার দিতে হবে, শেয়ার দিয়ে ডান লিখতে হবে। শেয়ার দিয়ে ডান লিখলেই আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাইকে বলছি, সবাইকে যারা নিয়মিত আমাদের ক্লাস করেন প্রিয় ভাই বোন, আপনারা যদি শেয়ার না দিয়ে ক্লাস করেন তাহলে আসলে আমাদের ভালো লাগে না। আপনারা যদি শেয়ার দিয়ে পাশে থাকেন তাহলে ক্লাস নিতে ভালো লাগে। অনেক টিচার আপনাদেরকে ফ্রি ক্লাস পড়াবে। সাবজেক্টিভেরও ফ্রি ক্লাস শুরু হবে যদি আপনারা শেয়ার দেন, শেয়ার দিয়ে ডান লেখেন। সবাই সবাই শেয়ার দিয়ে ডান লিখবেন। আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার চাই, কথা দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা সাবজেক্টের 500 করে এমসিকিউ মুখস্থ করে দিব। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান, এই 5টা সাবজেক্টের 500 করে, মোট 2500 এমসিকিউ একদম যা বারবার আসছে আমাদের রিসোর্স রেডি, আমরা পিডিএফ রেডি করে ফেলেছি। জাস্ট শুধু কি করব, আপনাদেরকে কমপ্লিট করে দিব। শর্ত হচ্ছে সবাই 5টা করে শেয়ার দিবেন, সবাই 5টা করে শেয়ার দিবেন। সবাই 5টা করে শেয়ার দিলেই আপনাদেরকে আজকের এই চমৎকার ক্লাসের পিডিএফটা আমি ক্লাস চলাকালীন সময়ে কমেন্টে পিন করে দিয়ে দিব। আপনারা জাস্ট ক্লিক করবেন, ডাউনলোড হবে। কিন্তু শর্ত হচ্ছে শেয়ার না দিলে আপনারা কি পাবেন না? পিডিএফ পাবেন না। কারণ শেয়ার দিবেন, পিডিএফটা ডাউনলোড হবে, শেয়ার না দিলে পিডিএফ ডাউনলোড হবে না, ঠিক আছে? আজকের ক্লাসটি চমৎকার ক্লাস হবে, সবাই একটা শেয়ার দিবেন। আজকে সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ কমেন্ট এবং সর্বোচ্চ উপস্থিতি চাই, ঠিক আছে? যদিও প্রাইমারি প্রাইমারির ভাইবা পরীক্ষা অনেকে করবে না, কিন্তু যারা নিবন্ধন এবং প্রাইমারি হেডমাস্টারের প্রস্তুতি নিচ্ছেন সবার জন্য আজকের ক্লাসটি অনেক ইফেক্টিভ হবে। সুতরাং দেরি করা যাবে না, আমরা এখনই শুরু করব। আর 1 মিনিট সময় আপনারা সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে জানান। প্রিয় ভাই বোন, সবাই সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে জানান। হ্যাঁ, ধন্যবাদ। কোহিনুর বেগম ধন্যবাদ, মির্জা মেঘনা ধন্যবাদ, আব্দুল্লাহ আল মামুন ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রাণ থেকে দোয়া করে দিই ভাই বোন, আপনাদের যেন এই 26 সালের মধ্যে একটা সরকারি চাকরি হয়ে যায়। আমাদের বেকার ভাই বোনদের জন্য আমরা সর্বোচ্চ ইফোর্ট দিব, সর্বোচ্চ। আমরা যারা আপনাদেরকে পড়াই, আপনারা দেখতে পাচ্ছেন যে সিনিয়র লেকচারার বাংলা, কালীগঞ্জ সেন্ট্রাল কলেজ, গাজীপুর। হ্যাঁ, তার মানে আমরা কলেজের টিচার, আমরাই জানি যে আপনাদেরকে কিভাবে পড়ালে আপনারা চাকরি পাবেন। হ্যাঁ, সবাই শেয়ার দেন, সবাই সবাই। কালবি শিকদার শেয়ার ডান, অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। সাফিয়া ওয়ালাইকুম আসসালাম। সুমি ইসলাম আমার প্রিয় বোন,
8টা শেয়ার দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য প্রাণ থেকে দোয়া করি বোন, আপনার জন্য এই প্রাইমারি হেডমাস্টার এবং নিবন্ধন এই দুইটার মধ্যে একটাতে চাকরি হয়ে যায়। আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের কথা মতো চলেন, আমাদের রেগুলার ক্লাসগুলা করেন, আপনাদের আর কিচ্ছু পড়তে হবে না। আর আপনাদের তো প্রাইমারিতে আমরা পিডিএফ দিয়েছিলাম, আবারও কথা দিচ্ছি আপনাদের জন্য এমন পিডিএফ তৈরি করতেছি যেটা যেটা প্রাইমারি থেকে 3 গুণ ইফেক্টিভ হবে, কারণ আমরা 3 গুণ সময় বাড়াই দিচ্ছি। ঠিক আছে, এটার জন্য আমরা 3 গুণ সময় বাড়াই দিছি। সুফিয়া আক্তার অসংখ্য ধন্যবাদ ভাই, বোন। খোরশেদ আলম আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন আহ, অসংখ্য ধন্যবাদ। মিতু আহমেদ অসংখ্য ধন্যবাদ। আরেকবার সবাই সবাই একটু শেয়ার দেন ভাইরা, সবাই শেয়ার দিলে আমাদের স্যার এখনই ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা একটু দেখেন, অলরেডি 50+ ভাই বোন আছেন। যদি আপনারা এতগুলা শেয়ার দেন তাহলে 22টা শেয়ার কেমনে হয়? এই কথাটা আমি আসলে বুঝে পারতেছি না, যে এতগুলা ভাই বোন লাইভে ক্লাসে আছেন, 22টা শেয়ার হয় কিভাবে? তার মধ্যে আমি তো 10টা শেয়ার দিছি। প্রিয় ভাই বোন, সবাইকে বলছি যে আর একটা বার অন্তত শেয়ারটা দিয়ে আমাদের সাথে থাকুন। হ্যাঁ, সবাই সবাই দেখেন, অলরেডি 50+ ভাই বোন যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আমরা আরেকটু শেয়ার দিয়ে দিই। 20টা শেয়ার দিয়েছে কে? রিক্তা আরবি আয়াত, অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, আপনার জন্য অসংখ্য দোয়া রইলো। ইনশাল্লাহ আপনারও একটা চাকরি হয়ে যাবে। সর্বোচ্চ এফোর্ট দেন, আমাদের সাথে লেগে থাকেন। আমরা যেরকম পরিশ্রমী মানুষ, আমাদের সাথে আপনারা পরিশ্রম করেন, ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। চাকরি আপনাদের জন্য হওয়ার জন্যই কিন্তু মূলত এই পরীক্ষা নেওয়া হয়। আপনি নিজেই যদি চাকরি না চান তাহলে চাকরি আপনার বাসায় চলে আসবে নাকি? চাকরি আপনি চাইতে হবে। কিভাবে চাইবেন? পড়াশোনার মাধ্যমে। প্রচুর স্টাডি করতে হবে, গোছানো প্রস্তুতি। যা পড়লে চাকরি হয় তাই পড়বেন। আপনি যদি লঞ্চ ঘাটে গিয়ে বাস খোঁজেন তাহলে সেখানে কি বাস পাওয়া যাবে? লঞ্চ ঘাটে তো আপনি লঞ্চ পাবেন, তাই না? তাহলে আপনাকে যেতে হবে কোথায়? বাস খুঁজতে গেলে বাস টার্মিনালে যেতে হবে। আপনি পারফেক্ট জায়গায় এসেছেন। এই সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজের মাধ্যমে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। প্রাইমারিতে আপনাদেরকে সোহেল স্যার নিজে শোনাইছে না যে আমাদের কোর্সে থাকা অসংখ্য ভাই বোন এবার চাকরি পেয়েছে, তাদের স্ক্রিনশটও আপনাদেরকে দেখাইছি। সবাই আরেকবার শেয়ার দিয়ে দেন, আমরা এখনই ক্লাস শুরু করবো। স্যার আসেন। আহ আমি আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। কমেন্ট করে জানাবেন কেমন আছেন, দিনকাল কেমন যাচ্ছে। আমরা ক্লাস শুরু করবার আগে আহ, একটা কথা বলে নেই। মনে করেন আমরা নদীতে মাছ ধরতে গেছি বা পুকুরে মাছ ধরতে যাচ্ছি আমরা। আমাদের সঙ্গে একটা জাল থাকে, এই জালটাকে আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, এরকম হাতে করে নিয়ে যে এরকম মারে জলের ভিতরে যে ফেলে, এটা অনেক অঞ্চলে ঝাঁকি জাল বলে, তৌড়া জাল বলে, বিভিন্ন ধরনের জাল বলে থাকে। এই জাল নিয়ে আমরা মাছ ধরতে গেলাম। আমি মনে করেন জলে জাল মারলাম, জাল টেনে তুলে দেখলাম আমার জালে ছোট্ট একটা মলা মাছ উঠেছে। আমি চিন্তা করলাম একটা মাত্র মলা মাছ, এটা নিব আমি? নিলাম না, সেটা জাল থেকে বের করে আবার পানিতে ফেলে দিলাম। এভাবে যদি আমি প্রতিদিন বা এভাবে যদি আমি প্রত্যেকটা জাল মারি, একটা দুটা করে ওঠে, আর সেটা যদি আমি আমার মাছ রাখার পাত্রে না রাখি, মনে করি একটা মাছ নিব না, তাহলে কি কখনোই আমার মাছ রাখার পাত্রে মাছ রাখতে পারবো? নিশ্চয়ই পারবো না। কিন্তু আমি যদি শুরু থেকে একটা মাছ উঠলে সেটাও যদি আমি আমার একটা মাছের পাত্রে রেখে দেই, দুইটা উঠলে সেটাও রেখে দেই, তাহলে কিছুক্ষণ এরকম জলে জাল মারার কারণে দেখবেন যে একটা দুইটা করে মাছ রাখতে রাখতে আমার মাছ রাখার পাত্রটা কি ভরে যাবে। পড়াশোনাটাও খানিকটা এরকম, যেখানে যতটুকু জ্ঞান পাওয়া যায় সেটা সংগ্রহ করে রাখতে হয়। এভাবে আপনি সেখান থেকে সংগ্রহ করতে করতে আপনি একসময় অনেকটা জ্ঞানের অধিকারী হয়ে যাবেন, আপনি অনেক কিছুই জানবেন। তাই যেখানে যা পাই সেটা সংগ্রহে রাখা উচিত, এবং রাখলেই আপনি আপনার মেধা এবং জ্ঞান সমৃদ্ধ হতে পারবেন, সমৃদ্ধি করতে পারবেন জীবনে। তো যাই হোক, আহ, আপনারা আমার পরিচয় অলরেডি জেনে গেছেন। আমি আপনাদেরকে নজরুলের উপরে, কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, সেই কবির উপরে চেষ্টা করছি আপনাদেরকে সামান্য কিছু জানানোর। আর নজরুল সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন, সবই জানেন। নজরুল সম্পর্কে আমরা ছোটবেলা থেকেই পড়েছি। তো চলেন আমরা ক্লাস শুরু করি। দেখেন, প্রথমেই বাংলা সাহিত্য, কাজী নজরুল ইসলাম। এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কাজী নজরুল ইসলামের জন্ম, মৃত্যু। একটা বিষয় মাথায় রাখবেন,
কাজী নজরুল ইসলামের জন্ম এবং মৃত্যু সনটা আপনারা খ্রিস্টাব্দ এবং বাংলা সন দুটোই মুখস্থ করে রাখবেন। খ্রিস্টাব্দটাও মুখস্থ করে রাখবেন। খ্রিস্টাব্দটা কি? এই যে দেখেন, এই যে 24শে মে 24শে মে এই যে 24শে মে 1899, 19শে আগস্ট। এটা না, এটা তো একটা জন্ম, আর এটা হলো মৃত্যু, আগস্ট 1976 মৃত্যু। এটা হলো খ্রিস্টীয় সন। আপনারা নিশ্চয়ই জানেন আমরা যে আমাদের এখন কি সন চলছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন চলতেছে হচ্ছে 2026। এটা কি ইংরেজি না খ্রিস্টীয়? খ্রিস্টীয় সন, খ্রিস্টাব্দ বা ইসাই সন। কেমন? এটাও মনে রাখতে হবে। আবার এই যে বাংলাটা আছে, 11ই জ্যৈষ্ঠ 1306 জন্ম, 12ই ভাদ্র 1383 মৃত্যু, এই বঙ্গাব্দটাও মনে রাখবেন। এই দুটা জিনিস মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এরপরে এরপরে দেখেন, একটু আহ, হুম না, কোথাও সমস্যা নেই। আচ্ছা, আমরা একটু টেকনিক্যাল প্রবলেমে পড়ে গেছি। আমাদের বোর্ডটা হঠাৎ করে কাজ করছে না। তো যাই হোক, এই যে এটা এই এই যে ওই এটা তো হয় না। তাহলে আপনারা কাজী নজরুল সম্পর্কে অনেকেই অনেক কিছুই জানেন। আমরা ধারাবাহিকভাবেই ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। আপনারা, এটা টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়েছে, দেখে আমাদের বোর্ডটা ঠিক হচ্ছে হয় কিনা। আচ্ছা, আপনারা নিশ্চয়ই জানেন কাজী নজরুল ইসলাম একজন বিদ্রোহী কবি ছিলেন এবং এভাবে পড়া যায় না। একবার শাটডাউন দিয়ে আবার ওপেন করুন তো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা আমাদের ঠিক হয়ে গেছে। আমরা আবারও এবার আসি আমরা। দেখেন, প্রাথমিক জীবন ও উপাধি নজরুলের, কাজী নজরুল ইসলামের প্রাথমিক জীবন এবং উপাধিটা আপনারা একটু দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ভালো মতো দেখবেন। প্রাথমিক জীবন ও উপাধি দেখেন, জন্মটা দেখেন 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম, এবং সে অনুপাতে খ্রিস্টীয় সনটা কি? 24শে মে 1899 সাল। 24শে মে 1899 সাল। কোথায় জন্মগ্রহণ করেছেন আপনারা সবাই জানেন, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম। এখন মুদ্রা কথা হচ্ছে, আপনাকে যদি বলা হয় যে নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন, তখন আপনি কি বলবেন?
তখন বলবেন চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তখন বলবেন আপনারা চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন? চুরুলিয়া গ্রাম। কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন? চুরুলিয়া গ্রাম। দেখছেন তো, চুরুলিয়া গ্রামে। তাহলে কাজী নজরুল ইসলামের গ্রামের নাম কি? চুরুলিয়া। এরপরে যদি বলা হয় চুরুলিয়া গ্রামটি কোথায় অবস্থিত, আপনি বলবেন পশ্চিমবঙ্গে। ভারতের কোথায়? পশ্চিমবঙ্গে। ভারতের কোথায়? পশ্চিমবঙ্গে। এই যে পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে, ভারতের পশ্চিমবঙ্গে। কোন জেলা? বর্ধমান জেলা। বর্ধমান জেলা। বর্ধমান জেলা আসানসোল মহকুমার। আসানসোল মহকুমারটা কি? জেলার ছোট, যেটাকে উপজেলা বলা হয়। এমন ক্ষেত্রে মহকুমার ব্যবহার করা হতো আগের দিনে, এখন সেটাকে আমরা উপজেলা ব্যবহার করি। বুঝতে পেরেছেন তো? তারপরে দেখেন, কাজী নজরুল ইসলাম ছোটবেলা থেকেই অনেক কষ্টের সঙ্গে বড় হয়েছেন। তার জীবনটা ছিল বৈচিত্র্যময়। তার জীবন ছিল একেবারে বৈচিত্র্যময়। সাধারণ 2-4-10টা কবির মতো তার জীবন ছিল না। ছোটবেলায় বাবা মা মারা যায়, তারপরে কি হয়? তারপরে সে সেই সময় সংসারের দায়িত্ব কাঁধে নেয়। তারপরে কি করেন? সে মক্তবে, যে মক্তবে তিনি পড়াশোনা করতেন সেখানে শিক্ষকতা করেন। লেটোর দলে যোগ দেন। এগুলি আপনারা প্রত্যেকেই জানেন, খুবই ইজি, তাই এগুলি শুধু মনে রাখবেন। লেটোর দল, লেটো মানে কি বোঝেন তো? বর্তমান সময়ে যেমন বিভিন্ন ব্যান্ড আছে না, ব্যান্ড দলগুলো আছে না, এলআরবি, প্রমিথিউস, তারপরে আর্ক, এই যে ব্যান্ড দলগুলো আছে, সেই সময় এটা একটা লেটো, একটা গানের দল, যেখানে তিনি কি করতেন? গান লিখতেন। অনেক ক্ষেত্রে গান তিনি গাইতেনও, ঠিক বুঝতে পেরেছেন? তারপরে তার ডাক নাম, সেই তার জীবনটা যে দুঃখের ছিল, সেই দুঃখের জীবনটা থেকেই তাকে ডাকতো দুঃখু মিয়া বলে। তাকে কি নামে ডাকতো? দুঃখু মিয়া। তার ডাক নাম ছিল কি? দুঃখু মিয়া। নিশ্চয়ই মনে থাকবে। উপাধি কি ছিল জানেন? বিদ্রোহী কবি। বাংলাদেশের জাতীয় কবি, এটা তো আপনারা জানেন। এটা যাচ্ছে না, বিদ্রোহী কবি। কেন বিদ্রোহী কবি উপাধি দেওয়া হলো তাকে? তিনি যখন বিদ্রোহী কবিতাটা লেখেন, এবং বিদ্রোহী কবিতাটা লিখবার কারণেই তাকে বিদ্রোহী উপাধি দেওয়া হয়। নিশ্চয়ই আপনারা বিদ্রোহী কবিতা 2-4-10 লাইন জানেন। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেটো ভীম ভাসমান মাইন। এই ধরনের কথা। আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। এটা কি সাধারণ কোনো মানুষের মুখ থেকে আসতে পারবে? ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। এটা কিন্তু চারটিখানি কথা না। এই ধরনের কবিতা লিখবার কারণে, মূলত বিদ্রোহী কবিতা লিখবার কারণেই কাজী নজরুলকে বিদ্রোহী কবি হিসাবে ঘোষণা করা হয়। বুঝতে পেরেছেন? এই কবিতা লিখবার পরে সেই সময়ের যারা মোল্লা ছিল, অল্প বুদ্ধির মোল্লা ছিল, তারা তাকে বিভিন্ন ভাবে হ্যাসেল করেছেন। কাফের ফতুয়া দিয়েছেন, তাকে বলছেন ও জেলে ছিল, জেলে যাক, ও দাড়ি রাখে না, ও কি বোঝে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলেছেন। কিন্তু আপনারা বিষয় একটা মাথায় রাখবেন, কবিতায় কিন্তু আক্ষরিক অর্থ দেয় না। কবিতায় কবিরা যখন যে শব্দগুলো ব্যবহার করেন, সেটা হলো মেটাফোর বলা হয়, এটাকে বলা হয় রূপক অর্থ। এই যে যখন বলছে আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন, এখানে কি ভগবানের বুকে পদচিহ্ন এঁকে দেওয়ার জন্য বলেছে? না। বিদ্রোহীরা এরকম পাওয়ারফুল হয়, তাই সেই ক্ষেত্রে বিদ্রোহীরা যে যারা বিপ্লবী হয়, আপনারা নিশ্চয়ই জানেন, এই যে 24-এর গণ অভ্যুত্থান বা বিপ্লব, এই বিপ্লবে দেখেছেন নজরুলের গান, নজরুলের কবিতা ব্যবহার হয়েছে না আন্দোলনে? এবং বিপ্লবীদেরকে কি কোনোভাবে দমিয়ে রাখা গেছিল? যায়নি। কিন্তু নজরুলের বিদ্রোহী কবিতা একটা লাইন আছে, আমি হচ্ছে বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। মানে সুত মানে তো নিশ্চয়ই আপনারা জানেন, সুত মানে হচ্ছে ছেলে, পুত্র। তাহলে আমি বিদ্রোহী সুত, আমি বিদ্রোহী ছেলে বিশ্ববিধাত্রীর, মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টিকর্তা তার ছেলে আমি। তাহলে কি তার ছেলে এ কথা বলেছে যে আমি তার ছেলে? না। মনে করেন প্রাইম মিনিস্টারের ছেলের যে পাওয়ার, আপনার আমার কি সেই একই পাওয়ার? এখানে সে পাওয়ারটা রিলেট করেছে। তাই বিপ্লবীদেরকে কখনো দমিয়ে রাখা যায় না। কিন্তু মোল্লারা কি বলল? তাকে কাফের ফতুয়া দিল। খুবই দুঃখজনক। এবং এই প্রেক্ষাপটে নজরুলের একটা কবিতা আছে, আমার কৈফিয়ত। আপনারা নিশ্চয়ই জানেন আমার কৈফিয়ত। এবং আমার কৈফিয়ত কবিতার ভিতরে দুটা লাইন লিখেছিল এভাবে, মৌলভী যত মৌলভী আর মোল্লারা কোন হাত নেড়ে, দেবদেবী নাম মুখে আনে ওই পাজিটার দাও জাত মেরে। হ্যাঁ, দেবদেবী নাম মুখে আনলেই যে তার জাত চলে যায়, এরকম না। তিনি আমার কৈফিয়ত কবিতার ভিতরে তার সঙ্গে যে দুর্ব্যবহারগুলো করেছে মানুষ সেই সময়কার, তিনি সেটা সুন্দর করে তুলে ধরেছেন। বুঝতে পেরেছেন তো? আচ্ছা আচ্ছা, এবারে দেখেন, বাংলাদেশের জাতীয় কবি, তো বলবার কিছু নেই, আপনারা জানেন, ছোটবেলা থেকে আমরা জেনে আসছি। প্রথম রচনা মানে রচনা বলতে লেখা, রচনা মানে কি? লেখা। প্রথম লেখা কোনটা? প্রথম লেখা দেখেন এখানে স্পষ্ট করে বলা আছে মুক্তি। মুক্তি নামের একটি কবিতা, মুক্তি নামের কি একটি কবিতা তিনি প্রথম লেখেন। এবং এই কবিতাটা প্রথম ছাপা হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। কোথায়? এই যে দেখেন, বঙ্গীয়
মুসলিম বা মুসলমান সাহিত্য পত্রিকায় কবিতাটি প্রথম ছাপা হয়। এখন যদি প্রশ্ন করা হয় যে কবি নজরুল ইসলামের প্রথম কবিতা কোনটি, আপনি বলতে পারেন মুক্তি। মুক্তি কবিতাটা কোথায় ছাপানো হয় বা কোথায় প্রথম প্রকাশিত হয়, তখন কি বলবেন আপনারা? বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা, বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। এবারে দেখেন এটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1919 সালে। 1919 সালে প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী, এটা প্রকাশিত হয় সওগাত নামে একটা পত্রিকায়, যেটা এটাও 1919 সালে। এই যে সওগাত, 1919, সওগাত 1919 সালে প্রকাশিত হয়। এই যে বাউন্ডুলের আত্মকাহিনী, একটু বাউন্ডুলের, এই যে বাউন্ডুলের আত্মকাহিনী, এটা হলো গল্প এবং প্রকাশিত হয় এই যে সওগাত নামে পত্রিকায়। তার মানে আমরা দেখলাম প্রথম রচনার ভিতরে একটা কবিতা ছিল মুক্তি, যেটা প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। তারপর একটা গল্প আছে, প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী, যেটা প্রকাশিত হয় সওগাত নামে একটা পত্রিকায় একই বছরে 1919 সালে। মনে থাকবে না আমাদের? নিশ্চয়ই মনে থাকবে। আর আপনারা একটু জানাবেন আমার ক্লাসটা কি আপনারা ভালো লাগছে কি লাগছে না, বা আরো কি করলে আপনাদের কাছে ক্লাসটা উপভোগ্য মনে হবে সেটা একটু জানাবেন। আমাদের এটা তাহলে গেল। এবার আমরা পরের পেজে আসি। দেখেন তো পরের পেজে কি আছে? কাব্যগ্রন্থ, কবিতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলি। মানে নজরুলের জীবনে তো আমরা এখানে যতটুকু পড়াচ্ছি ততটুকুই শেষ না, আমরা এখানে চেষ্টা করছি সেই টপিকটাই তুলে আনবার যেটা বিভিন্ন পরীক্ষায় এসেছে। আমরা কিন্তু কেউ এখানে নজরুল গবেষক হতে আসি নাই বা নজরুলের উপরে পিএইচডি করছি না। আমরা সেই কোশ্চিন গুলোকেই টাচ করব যে কোশ্চিন গুলো বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে। বুঝতে পেরেছেন? নজরুল সম্পর্কে আরো অনেক কিছু তথ্য থাকতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব যেগুলি বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলি টাচ করবার। দেখেন নজরুলের কাব্য প্রতিভা বিশেষ পরীক্ষার অন্যতম হট টপিক যেটা, সেটা দেখেন। প্রথমে দেখেন অগ্নিবীণা। অগ্নিবীণা কি আপনারা জানেন না? নিশ্চয়ই জানেন। অগ্নিবীণা কি? অগ্নিবীণা লেখেন, অগ্নিবীণা কি কমেন্টে লেখেন। অগ্নিবীণা কি বলেন তো? অগ্নিবীণা কি? অগ্নিবীণা কি বলেন? লেখেন লেখেন, কমেন্টে লেখেন অগ্নিবীণা কি। অগ্নিবীণা একটি কাব্যগ্রন্থ। অগ্নিবীণা কি? একটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটার ভিতরে একটা ব্যাপার আছে, একদম একটা কম্প্যাক্ট ব্যাপার, টান টান উত্তেজনা। এই কাব্যগ্রন্থটি দেখেন এটা প্রকাশিত হয় 1922 সালে। কাব্যগ্রন্থটি প্রকাশিত কত সালে? 1922 সালে। এটি তার প্রথম কাব্যগ্রন্থ, মনে রাখবেন। নজরুলের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। নজরুলের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। এটা প্রকাশিত হয় কত সালে? 1922 সালে, মনে রাখবেন। দেখেন এবারে এই যে প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, এই যে লাল কালি নিলে মনে ভালো হতো না? এই যে অগ্নিবীণা 1922 সালে প্রকাশিত হয়। এটি হলো প্রথম কাব্যগ্রন্থ, কাজী নজরুলের প্রথম কাব্যগ্রন্থ। এতে 12টি কবিতা আছে। কয়টি কবিতা আছে? 12টি। যদি আপনাদেরকে বলা হয় যে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1922। এই কাব্যগ্রন্থের ভিতরে কয়টি কবিতা আছে? 12টি কবিতা। এবং মজার ব্যাপার হলো এই 12টি কবিতার ভিতরে প্রথম যে কবিতাটা আছে সেটার নাম প্রলয় উল্লাস। প্রথম কবিতাটার নাম কি? প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস। প্রলয় উল্লাস এই কবিতাটার প্রথম লাইনটা কিরকম হয় আপনারা জানেন? হ্যাঁ, কবিতাটার প্রথম লাইন হচ্ছে এরকম যে আমি তো ভুলে গেলাম। কবিতাটার প্রথম লাইন হচ্ছে আমি মনে পড়লে পরক্ষণে বলছি। আমি যেখানেই মনে পড়বে ক্লাস করতে করতে সেখানে আমি প্রলয় উল্লাসের প্রথম লাইনটা বলবো আপনাদের, ঠিক আছে? এবার দেখ, এটা একটা প্রলয় উল্লাস কবিতাটা বেশ বড় শ্বাস প্রশ্বাসের কবিতা। কেমন? এখানে এই কবিতাটা পড়তে গেলে মানে আপনার প্রচুর লেভেলের শ্বাস প্রশ্বাস থাকতে হবে। বুঝতে পেরেছেন কিনা? দম বেশি থাকতে হবে। ম্যাক্সিমাম কবিতাটার ম্যাক্সিমাম লাইনটার ভিতরে ম্যাক্সিমাম শব্দগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। তো মহাপ্রাণ ধ্বনি হলে সেই মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করতে গেলে ফুসফুস থেকে কিন্তু বাতাস বেশি বের হয়। তো প্রলয় উল্লাস কবিতাটা এরকম। কবিতাটা কেমন জানেন আপনারা? কবিতাটা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নতুনের কেতনরে কালবৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, এবারে এসে আমরা দ্বিতীয় কবিতা। মজার ব্যাপার হচ্ছে দ্বিতীয় কবিতাটাই বিদ্রোহী। দ্বিতীয় কবিতাটার নাম কি?
বিদ্রোহী কবিতা। দ্বিতীয় কবিতাটার নাম কি? বিদ্রোহী কবিতা। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কার লেখা, বলবেন কাজী নজরুল ইসলামের লেখা। অগ্নিবীণা কবিতাটি কত সালে প্রকাশিত হয়, বলবেন 1922 সালে প্রকাশিত হয়। অগ্নিবীণা কবিতাটির প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। আপনারা যদি প্রশ্ন করা হয় অগ্নিবীণা কবিতাটির দ্বিতীয় কবিতাটির বা 2 নম্বর কবিতাটির নাম কি, তাহলে বলবেন কি? বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতা নিশ্চয় আপনারা জানেন, পড়েছেন। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারে নত শির, ওই শিখর হিমাদ্রি। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলুক গোলুক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। এই যে লাইন, এই যে লাইনগুলো, বুঝতে পেরেছেন বিষয়টা? যে স্পিরিট কবিতাটার, এই কবিতাটা লিখবার কারণে কিন্তু তাই কাফের ফতুয়া দেওয়া হয়েছিল। খুবই দুঃখজনক ব্যাপার, আমরা কবিতা খুব একটা বুঝি না এই কারণে। আসি আমরা, এরপরে দেখেন একটা কথা আছে, আর একটা তার লেখা বিষের বাঁশি ও ভাঙার গান। বিষের বাঁশি ও ভাঙার গান, এটা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, মানে নিষিদ্ধ করেছিল। পৃথিবীতে পৃথিবীতে একটা মাত্র কবি যার এতগুলো বই, যার এতগুলি বই তৎকালীন সরকার, যার এতগুলি বই তৎকালীন সরকার নিষিদ্ধ করেছে, সেটা কয়টি? 5টি। কয়টি? আসসালামু আলাইকুম ভাই বোন, দেখেন কত সুন্দর ক্লাস নিচ্ছে। আমরা টিচাররা নিজে বসে এখানে ক্লাস করতেছি, আর আমরা নিজেরা বুঝতেছি আসলে আমাদের বাংলা পড়া লাগতেছে না। এত সুন্দর ক্লাসটাকে শেয়ার দিবেন না? 80 স্টুডেন্ট আছেন, 80 ভাই বোন আছেন, এখনই 2টা করে শেয়ার দিবেন, এখনই 2টা করে শেয়ার দিবেন। ক্লাস এভাবেই চলতে থাকবে, স্পিড বিদ্রোহীর মতো স্পিড হবে ক্লাসে, ঠিক আছে? সাহিত্য ক্লাস কাকে বলে আপনারা এখন বুঝবেন যে সাহিত্য জিনিসটা কি। এখনই সবাই 2টা করে শেয়ার দিবেন, সবাই 80 জন 2টা করে শেয়ার দিবেন। আমি এখন দেখবো যে 180 80 160টা শেয়ার হয়েছে। প্রিয় ভাই বোন, সবাই সবাই মাত্র 2টা করে শেয়ার দিবেন এখন। ইনশাল্লাহ এভাবে ক্লাস চলতে থাকবে। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে একমাত্র কবি পুরা পৃথিবীতে একজনই আছেন, তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার এককভাবে 5টি গ্রন্থকে নিষিদ্ধ করেছিল তৎকালীন সরকার। বুঝতে পেরেছেন? 5টি গ্রন্থ। অন্যান্য কাব্যগ্রন্থের ভিতর যেগুলি রয়েছে আমরা এগুলি মনে রাখবার চেষ্টা করব। দোলন চাপা, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, সিন্ধু হিন্দোল, সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা। এই কাব্যে বিখ্যাত চল চল গল্পটি আছে, গানটি। তাহলে কোন এই কাব্যেই বিখ্যাত চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণীতল, এই যে গানটা আছে, এই গানটা আছে কোন কাব্যগ্রন্থে? সন্ধ্যা কাব্যগ্রন্থে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সন্ধ্যা কাব্যগ্রন্থেই চল চল চল, এই যে গানটা আছে, সেই গানটা সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। মনে রাখবেন, বিখ্যাত কবিতা, তার উল্লেখযোগ্য বিখ্যাত যে কবিতাগুলো আছে, যে কবিতাগুলোর নাম না নিলেই নয়, সেই কবিতাগুলো কিন্তু দেখেন। সেই কবিতাগুলোর ভিতরে প্রথম যে কবিতাটা বিদ্রোহী, তারপরে কি আছে? কামাল পাশা, ওই খেপেছে পাগলি মায়ের, দামাল ছেলে কামাল ভাই, অসুরপুরে সোর উঠেছে জোরছে সামাল সামাল তাই, সাব্বাস ভাই সাব্বাস দি সাব্বাস তোর শমশেরে। এই যে কবিতা, এটা হলো কামাল পাশা কবিতা। কেমন? কান্ডারি হুঁশিয়ার, আপনারা নিশ্চয়ই জানেন কান্ডারি হুঁশিয়ার। খেয়াপারের তরণী, হ্যাঁ খেয়াপারের তরণী, খেয়াপারের তরণী আর মানুষ, এই কবিতার নামগুলো মনে রাখবেন। বিদ্রোহী, কামাল পাশা, কান্ডারি হুঁশিয়ার, খেয়াপারের তরণী এবং মানুষ। মানুষ কবিতা নিশ্চয়ই আপনারা পড়েছেন। আর মানুষ কবিতার যে চমকপ্রদ একটা লাইন, সে লাইনটা কি? ওই মন্দির মসজিদ দেবতা তোমার, হায় দেবতা তোমার নয়, ওই মন্দির মসজিদ দেবতা তোমার নয়, উহার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তাহলে মন্দির মসজিদে এখন ম্যাক্সিমাম লোকজন ভণ্ডামি করে। দেখবেন সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা, কিন্তু আমরা মানুষকে ভালোবাসি না। নিশ্চয়ই সেই লাইনে একটা আছে যে একটা লাইন এরকম আছে না, যে এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। মোল্লা হাঁকিল, ভেলা হলো দেখি লেঠা, নামাজ পড়িস বেঠা? না বাবা। তাহলে সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুকারি ফুকারি চলে চলিতে চলিতে বলে, 80টি বছর কেটে গেল তোমায় ডাকিনি কভু, তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি প্রভু। এই যে লাইনগুলো, তাহলে এই হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে এখান থেকে আমাদের কি কি মনে রাখতে হবে? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এটি হচ্ছে
কবির প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এতে 12টি কবিতা আছে। প্রথম কবিতাটি হলো প্রলয় উল্লাস এবং দ্বিতীয় কবিতাটা হচ্ছে বিদ্রোহী। এটা আমরা জানলাম। বিশের বাসী ও ভাঙার গান ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। তাহলে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল যে দুটি গ্রন্থ, তার নাম কি? একটা বিশের বাসী, একটা ভাঙার গান। বিশের বাসী ও ভাঙার গান ব্রিটিশ সরকার কি করেছিল? নিষিদ্ধ ঘোষণা করেছিল। অন্যান্য কাব্যগুলোর ভিতরে কি ছিল? দোলন চাপা, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা আর সিন্ধু হিন্দোল, চক্রবাক, সন্ধ্যা। এবং মজার ব্যাপার হচ্ছে, এটা একটু কোট আনকোট ভালো করে মনে রাখবেন, সন্ধ্যা কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত হচ্ছে এই যে চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাদল, এই গানটি মনে থাকবে। আর বিখ্যাত কবিতাগুলো কি? 1 নম্বর বিদ্রোহী, 2 নম্বর কামাল পাশা, কান্ডারি হুঁশিয়ার, খেয়াপাড়ের তরুণী এবং মানুষ। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে। এটা এটা আপনারা বুঝছেন? বুঝলে এখানে তো বুঝবার কিছু নাই। এটা দেখেন, আমি এখানে কি বুঝাবো আপনাদের বলেন? এগুলো জাস্ট ইনফরমেশন। হ্যাঁ, আপনি তখনই বুঝাবো যখন আপনি সাহিত্যের গূঢ় অর্থ বুঝতে চাইবেন। একটা কবিতা না যখন বিশ্লেষণে যাব আমরা, তখন বুঝবার বা অবুঝবার বিষয়টা আসবে। কিন্তু এখানে জাস্ট ইনফরমেশন, ইনফরমেশন গুলো মনে রাখতে হবে, ইনফরমেশন গুলো মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি আসলে একটু কি বলে এটাকে, যে টেকনিক্যাল হচ্ছে প্রতিবন্ধী বলতে পারেন, আমরা প্রযুক্তি প্রতিবন্ধী আপনারা বলতে পারেন। আমি হচ্ছে কখনোই এর আগে অনলাইনে ক্লাস নেই নাই, এই প্রথম আমি ক্লাস নিচ্ছি। স্যারদের অনুরোধেই ক্লাসটা নিচ্ছি আমি। আপনাদের যদি আগ্রহ থাকে, আমাকে যদি আপনারা চান, তাহলে নিশ্চয়ই হয়তো ক্লাস নিব আমি। তো যাই হোক, কমেন্ট, আপনাদের সকল কমেন্ট পরে আমি চেক করে রিপ্লাই দিব। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আসি। তাহলে এটা আমরা নিশ্চয়ই বুঝেছি। আচ্ছা, এবার আসি আমরা উপন্যাস ও গল্প নিয়ে। উপন্যাস গল্প নিয়ে কিছু কথা বলি আমরা। কবি নজরুলের উপন্যাস ও গল্প। উপন্যাস বাঁধনহারা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, বাঁধনহারা কোন ধরনের রচনা, কি বলবেন? বাঁধনহারা কোন ধরনের রচনা? বলবেন উপন্যাস। বাঁধনহারা কোন ধরনের রচনা? বলবেন উপন্যাস। বাঁধনহারা কোন ধরনের? উপন্যাস। বাঁধনহারা কোন ধরনের রচনা? উপন্যাস। কেমন উপন্যাস? এটি হচ্ছে প্রথম পত্র উপন্যাস। প্রথম পত্র উপন্যাস। প্রথম কি উপন্যাস? পত্র উপন্যাস। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে, বাঁধনহারা কোন ধরনের রচনা? বলবেন উপন্যাস। বাঁধনহারা কোন ধরনের রচনা? বলবেন উপন্যাস। এরপরে যদি বলে নিচের কোনটি প্রথম নজরুলের প্রথম পত্র উপন্যাস, নিচের কোনটি, কি আনসার হবে? বাঁধনহারা। বুঝতে পেরেছেন? মৃত্যু ক্ষুধা, এই একটা মৃত্যু ক্ষুধা, নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস। নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস মৃত্যু ক্ষুধা। নজরুলের শ্রেষ্ঠ উপন্যাসের নাম কি? মৃত্যু ক্ষুধা। এটা কোন সময় লেখা হয়েছিল? কৃষ্ণনগরের মুসলিম সমাজ, পটভূমি কৃষ্ণনগরের মুসলিম সমাজকে নিয়ে, কৃষ্ণনগরের মুসলিম সমাজকে কেন্দ্র করে এই মৃত্যু ক্ষুধা উপন্যাসটা লেখা হয়। মৃত্যু ক্ষুধা উপন্যাসটা লেখা হয়। কেমন? আচ্ছা, কুহেলিকা। দেখেন, এই যে কুহেলিকা, এটি একটি রাজনৈতিক উপন্যাস। নজরুলের রাজনৈতিক উপন্যাস কোনটি? কি বলবেন? কুহেলিকা। কেমন? নজরুলের রাজনৈতিক উপন্যাস কোনটি? কুহেলিকা। গল্প গ্রন্থ, গল্প গ্রন্থের ভিতরে দেখেন, ব্যথার দান প্রথম প্রকাশিত গ্রন্থ 1922। প্রথম প্রকাশিত গ্রন্থ কি? 1922। 1922 সালে প্রথম প্রকাশিত হয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি, কি বলবেন? ব্যথার দান। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ব্যথার দান। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। তাহলে প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা। কিন্তু প্রথম প্রকাশিত গ্রন্থ যদি বলা হয়, তাহলে কি বলবেন আপনারা? বলবেন ব্যথার দান। ব্যথার দান কেমন? গল্প গ্রন্থ। ব্যথার দান যদি কেউ পড়ে থাকেন, সেখানে একটা লেখা আছে, রাজবন্দির জবানবন্দি। ঠিক আছে? পড়বেন, এগুলি পড়লে ভালো লাগবে। শুধু ইনফরমেশন গুলো মুখস্থ করলে আপনি সাহিত্যের মজা পাবেন না। সাহিত্যের মজা নিতে গেলে এই যে বইগুলোর নাম বলা হলো, এই বইগুলো রাত্রেবেলা মোবাইল না টিপে, ঘুমায় ঘুমায় মোবাইল না টিপে একটা বই খুলে পড়তে পড়তে ঘুমায় যাবেন, দেখবেন ঘুমো ভালো হবে, আপনার জ্ঞানের পরিধিও বাড়তে থাকবে। তারপরে কি আছে? রিক্তের বেদন এবং শিউলিমালা। তাহলে গল্পগ্রন্থের ভিতরে কি? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। গল্পগ্রন্থ কয়টি? 3টি। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। গল্পগ্রন্থ কয়টি? 3টি। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। মনে রাখবেন। কেমন? আচ্ছা, এবারে দেখি আমরা, এই যে দেখেন, নাটক ও প্রবন্ধ।
আচ্ছা, একটা বিষয় আমি ভুলে গেছি, আপনারা কি জানেন কবিতা কি, গল্প কি, নাটক কি, প্রবন্ধ কি? এই বিষয়গুলো জানা আছে আপনাদের? নিশ্চয় জানা আছে, আপনারা পড়ে এসেছেন। 9-10-এ সাহিত্যের রূপ ও রীতি নামে একটা গল্প আছে। সাহিত্যের রূপ ও রীতির ভিতরে সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে। গল্প কেমন হয়, উপন্যাস কেমন হয়, ছড়া কেমন হয়, কবিতা কেমন হয়, মহাকাব্য কেমন হয়, সেগুলো আপনারা নিশ্চয়ই জানেন। আচ্ছা, ওইদিকে আমরা না যাই, তাহলে দেখি নাটক ও প্রবন্ধ। নাটক কি? ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে। ছোটদের নাটক হলো মধুমালা। তাহলে এই নাটকগুলো কি? এই যে ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে নাটক। এবং ছোটদের নাটকের নাম কি? মধুমালা। ছোটদের নাটকের নাম কি ভাই? মধুমালা। আবার কেউ বলেন না মধুমালতী, মধুমালতী না কিন্তু, হ্যাঁ, মধুমালা। ওকে। প্রবন্ধ, প্রবন্ধগুলো দেখেন, নজরুলের প্রবন্ধগুলো এত বেশি শক্তিশালী, যারা নজরুলের প্রবন্ধ পড়েছেন ইতঃপূর্বে তারা নিশ্চয়ই জানেন। নিশ্চয়ই আপনাদের ইন্টারে একটা প্রবন্ধ ছিল, প্রবন্ধটার নাম ছিল কি জানেন? এই যে আমার পথ, একটা প্রবন্ধ ছিল, নিশ্চয়ই পড়েছেন। আমার পথ, চমৎকার প্রবন্ধ। বর্তমানে আছে যৌবনের গান। এই প্রবন্ধগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। তারপর নজরুলের প্রবন্ধ খুবই শক্তিশালী। প্রবন্ধগুলো কি মুখস্থ করে রাখবেন? যুগবাণী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি। এটি মূলত আদালতে দেওয়া জবানবন্দি। এই যে রাজবন্দির জবানবন্দি, এটা মূলত কোথায় দিয়েছিল? আদালতে দেওয়া হয়েছিল। যখন নজরুলকে জেলে ধরে নিয়ে যায়, আনন্দময়ীর আগমনে কবিতা পড়ার পরে, আনন্দময়ীর আগমনে একটা কবিতা ছিল নজরুল লিখেছিল। তৎকালীন সময়ে, আমার স্পেসিফিক নামগুলো এই মুহূর্তে মনে নেই, তৎকালীন সময়ে পূজা সংখ্যায় একজন ব্যক্তি, তার নাম আমি ভুলে গেছি, তিনি নজরুলকে এসে বলল, কাজী সাহেব একটা কবিতা লিখে দেন, আমাদের পূজা সংখ্যায় ছাপাবো। তখন আনন্দময়ীর আগমনে কবিতাটি তিনি লিখছিলেন। এবং সেই কবিতা লেখার পরে যখন তিনি কবিতাটা তার কাছে নিতে আসেন, তিনি কবিতাটা পড়ে বলেন যে কবিতা তো আসলে আহ আমি ছাপাতে পারবো না। তখন নজরুল বলেছিল, আমাদের ধূমকেতু আছে না, আমরা ধূমকেতুতে ছাপাই দিব। ধূমকেতুতে ছাপানোর পরে ওই পত্রিকা দ্বিতীয়বার তৃতীয়বারও ছাপানো লেগেছিল সেই সময়, এত ইম্প্যাক্ট ফেলেছিল কবিতাটা। তারপরে ব্রিটিশ সরকার তাকে কি করে? বন্দি করে। তার ধূমকেতুর অফিস টফিস সবকিছু কি বন্ধ করে দেয় এবং তাকে ধরে নিয়ে যায়। তখন জেলে বসে তিনি একটা কথা বলেছিলেন। আপনারা চাইলে অনলাইনে এখনো খুঁজে পাবেন রাজবন্দির জবানবন্দি, ওই বিষয়টা দেখে নেবেন, দেখবেন সেখানে কথাগুলোর কেমন ধরন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর দুর্দিনের যাত্রী, এই কটা নাম মনে থাকবে না আমাদের? প্রবন্ধ গ্রন্থের এই কটা নাম মনে থাকবে না আমাদের? নিশ্চয় মনে থাকা উচিত, নিশ্চয় মনে থাকা উচিত। কেমন? এরপরে আমরা সম্পাদিত পত্রিকা। সম্পাদিত মানে তো বোঝেন আপনারা, নজরুল সম্পাদনা করেছেন যে পত্রিকায়, সম্পাদক ছিলেন। নজরুল নিজে কি ছিলেন? সম্পাদক ছিলেন। মানে কোন লেখায় নজরুলকে না দেখে পত্রিকায় ছাপানো হতো না। ঠিক আছে? বর্তমান সময়ে যে সম্পাদক আছে বিভিন্ন পত্রিকার, ওইরকম তিনি এই যে পত্রিকাগুলো সম্পাদনা করেছিলেন। সেগুলি কি আপনারা একটু দেখেন, দেখেন সেগুলি কি? ধূমকেতু, দেখছেন? ধূমকেতু। এই যে ধূমকেতু, এই ধূমকেতু পত্রিকাতেই মূলত আনন্দময়ীর আগমনে কবিতাটি ছাপানো হয়েছিল। আনন্দময়ীর আগমনে কবিতাটা কি ধূমকেতু পত্রিকায় ছাপানো হয়েছিল, বুঝতে পেরেছেন? দেখেন, 1922 সালে নজরুলের সম্পাদনায় প্রকাশিত হয় এই পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি লিখে তিনি কারাবরণ করেন। এই পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি তিনি লিখে কি করেন? কারাবরণ করেন। মানে ব্রিটিশ সরকার তাকে জেলে ভরে নিয়ে যায়। তাহলে ধূমকেতু পত্রিকা 1922 সালে নজরুলের সম্পাদনায় প্রকাশিত হয়। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে, নজরুল, কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকাটির নাম কি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত, কাজী নজরুল ইসলাম সম্পাদিত কবিতাটির নাম কি? আপনি কি বলবেন? বলবেন ধূমকেতু। ধূমকেতু পত্রিকায় কোন কবিতা ছাপানোর কারণে তাকে কারাবরণ করতে হয়? আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে। আর মনে রাখবেন, আনন্দময়ীর আগমনে কবিতাটি একটি রাজনৈতিক বিপ্লবী কবিতা, রাজনৈতিক বিপ্লবী কবিতা। আমি সম্ভব হলে দুই এক লাইন আপনাদের পড়ে শোনাচ্ছি, এটা শেষ করি। তারপরে দেখেন লাঙল, লাঙল, এই যে, এই যে এই যে দেখেন লাঙল, লাঙল 1925 সালে প্রকাশিত। শ্রমিক প্রজাদের মুখপাত্র, শ্রমিক প্রজাদের মুখপাত্র। আপনারা তো এটা জানেন, নজরুল আজীবন, নজরুল আজীবন অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলেছেন। আমি বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন?
তাহলে এই হলো নজরুল। তাহলে নজরুল ছেলে লাঙল, লাঙল এটা একটা পত্রিকা। লাঙল কি? নজরুল সম্পাদিত পত্রিকা, 1925 সালে প্রকাশিত হয়। শ্রমিক প্রজাদের মুখপাত্র, মনে রাখবেন। নবযুগ, একে ফজলুল হকের সহায়তায় প্রকাশিত। তাহলে একে ফজলুল হকের সহায়তায় প্রকাশিত পত্রিকার নাম কি? নবযুগ। নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। নবযুগ পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? কাজী নজরুল ইসলাম। মজার ব্যাপার হলো ধূমকেতু নিয়ে একটা ইনফরমেশন, ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনী কবিতা ছাপানোর কারণে নজরুলকে কারাবরণ করতে হয়। পরিষ্কার না ভেজাল আছে? আনন্দময়ীর কবিতাটা কেমন জানেন আপনারা? একটু বলবো? আচ্ছা শোনেন। আর কতকাল থাকবি বেটি, মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যা আজ জয় করেছে, অত্যাচারী শক্তি চাড়াল। মানে বুঝছেন, এখানে মাটির ঢেলার, আর কতকাল থাকবি বেটি, মাটির ঢেলার মূর্তি আড়াল। ওই যে কালী মাতা আছে, কালী মাতা, তাকে মাটির ঢেলার মূর্তি বলেছে। তুমি যে এত শক্তিশালী, এত পাওয়ারফুল, তাহলে মাটির মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছো কেন? স্বর্গ যে আজ জয় করেছে, অত্যাচারী শক্তি চাড়াল। তুমি এত শক্তিশালী থাকবার পরও দেশের ভিতরে এত অনিয়ম অত্যাচার হচ্ছে, তাহলে তুমি সেখান থেকে বের হয়ে আসো না কেন? ব্যাপারটা বুঝতে পেরেছেন? ওই দিকটাকে ইঙ্গিত করেছে। এই যে স্বর্গ যে আজ জয় করেছে, অত্যাচারী অত্যাচারী শক্তি চাড়াল, এই অত্যাচারী শক্তি চাড়াল কারা? ব্রিটিশদেরকে তিনি বুঝিয়েছেন। একটা বিষয় মনে রাখবেন, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবক্তা হলো নজরুল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রবক্তাকে নজরুল। ব্রিটিশদেরকে খেদানোর জন্য সবচেয়ে বেশি ভূমিকা ছিল নজরুলের। দুটা লাইন আছে না এরকম, এদেশ ছাড়বি কিনা বল, নইলে কিলের চোটে হাড় করিব জল, এদেশ ছাড়বি কিনা বল। নজরুল এটা বলেছিল ব্রিটিশদেরকে উদ্দেশ্য করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা নিশ্চয় স্মরণে রাখবো, মনে রাখবো। ওকে, দেখেন, পুরস্কার, পুরুষ আমার, পুরস্কার, পুরুষ না, পুরুষ আমার না, নারী সব আমার, পুরুষের সবার। ভাইরা বোনেরা আমার, ভাইরা আপনাদের। দেখেন, পুরস্কার ও সম্মাননা, এটা পাওয়ার জন্য আমরা মুখিয়ে থাকি। এটা পাওয়ার জন্য আমরা যে কৃত কাজ আছে, সেই কাজগুলোকে কেউ যদি প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, আমাদের ভালো লাগে। তাহলে পুরস্কার এবং সম্মাননা। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী স্বর্ণপদক লাভ। তাহলে কাজী নজরুল ইসলাম জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেছেন। কাজী নজরুল ইসলাম জগত্তারিণী সম্পাদক কি বলি স্বর্ণপদক লাভ করেছেন। কে দিয়েছিল সেটা? কলকাতা বিশ্ববিদ্যালয়। কে দিয়েছিল? কাজী নজরুল ইসলামকে জগত্তারিণী স্বর্ণপদক কে দিয়েছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়। কত সালে? 1945 সালে। 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কাজী নজরুল ইসলামকে জগত্তারিণী স্বর্ণপদক দেওয়া হয়। তাহলে যদি বলা হয় জগত্তারিণী স্বর্ণপদকের সঙ্গে নিচের কার সম্পর্ক রয়েছে? কাজী নজরুল আছে, আর যাদের তিনটা সম্পর্ক নাই এমন আছে, তাহলে কি দেবেন? কাজী নজরুল ইসলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসি আমরা 1960 সালে কি হলো দেখেন। ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ লাভ। পদ্মভূষণ একটা পুরস্কার, ভারত সরকার যেটা দিয়ে থাকেন। বাংলাদেশে যেমন 21শে পদক কে দিয়ে থাকেন? বাংলাদেশ সরকার। ওরকম ভারত সরকার দিয়ে থাকেন পদ্মভূষণ। পদ্মভূষণ ভারত সরকার দিয়ে থাকেন কি? পদ্মভূষণ। এটা কত সালে পেয়েছেন? 1960 সালে। 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পুরস্কার লাভ করেন কাজী নজরুল ইসলাম। এবারে দেখেন 1972 সালে, 1972 সালে শেখ মুজিবুর রহমান উদ্যোগে ভারত থেকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। 1972 সালে শেখ মুজিব কবিকে বাংলাদেশে আনেন, সপরিবারে বাংলাদেশে আনা হয় এবং জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। এতদিন জাতীয় কবির মর্যাদাটা মুখে মুখে ছিল, আসলে সাংবিধানিক রূপ ছিল না। স্বাধীনতা 1972 সাল থেকে আজ 2026 সাল, 2025 অব্দি, 2025 অব্দি অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থান, হ্যাঁ, জুলাই বিপ্লব অব্দি নজরুলের এই যে জাতীয় কবি আমরা বলে থাকি, এটা শুধু মৌখিক ছিল, কাগজে কলমে কোথাও ছিল না। পরবর্তীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের যে আমাদের শিবলি একজন শিল্পী আছেন, গান করেন, গান লেখেন, হ্যাঁ, ওনার উদ্যোগেই মূলত কি করা হয়, তার কবিকে হচ্ছে সাংবিধানিকভাবে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। নিশ্চয়ই আপনারা জানেন। এরপরে দেখেন 1974 সাল। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান। এই যে খুব খেয়াল করে শোনেন, 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে কি দেওয়া হয়? ডিলিট ডিগ্রি দেওয়া হয়। ডিলিট মানে কি? ডক্টরেট অফ ফিলোসফি। ডক্টরেট অফ ফিলোসফি ডিগ্রি কোথা থেকে দেওয়া হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। চিন্তা করেন, একজন আন্ডার মেট্রিক কবি
তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি দিচ্ছে। আপনাদের মধ্যে শিক্ষিত না, আপনারা যেরকম পড়াশোনা করে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করেছেন এমন ছিলেন না তিনি। তিনি একজন কবি ছিলেন। তাই সৃষ্টিশীল মানুষের ক্ষমতাই এটা। আপনারা নিশ্চয় জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথ নিয়ে এ যাবৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কত মানুষ, কত মেয়ে পড়াশোনা করে বের হয়ে গেছে। আমরা তাদের কারোর নাম জানি না। নজরুল একটা মেয়েকে ভালোবেসেছিল, ভালোবেসে একটা চিঠি লিখেছিল, তার নাম আমরা জানি। তার নাম কি জানেন? ফজিলাতুন্নেসা। ফজিলাতুন্নেসা মুজিব না, কিন্তু তার নাম ছিল কি ফজিলাতুন্নেসা। সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, ম্যাথের। তাই নজরুল এক জায়গায় তাকে বলেছিলেন, তার এক বন্ধুকে, যে বন্ধু, তাকে না পাওয়ার আক্ষেপে বলেছিলেন যে বন্ধু, ক ফোঁটা রক্তে এক ফোঁটা চোখের জল হয়, তোদের বিজ্ঞান কি বলতে পারে? হ্যাঁ, বন্ধুর কাছে চিঠি লিখেছিল। ঠিক আছে, তো যাই হোক, তারপরে বলেছিল বন্ধু এগুলি সাহিত্যময় লেখামেখা বাদ সাদ দিয়ে আমি একটু অ্যালজাবরা শিখতে চাই, হ্যাঁ, অঙ্ক শিখতে চাই। প্রেম, এটাকেই প্রেম বলে রে পাগলা। ঠিক আছে, যাই হোক, এরপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি দিল। তারপরে বঙ্গবন্ধু কত সালে তাকে বাংলাদেশে এনেছিল? 1972 সালে। 1960 সালে ভারত সরকার কর্তৃক কি পেয়েছিলেন? পদ্মভূষণ। আর 1954 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়েছিল? জগত্তারিণী স্বর্ণ পদক। এবার দেখেন 1976 সালে বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক লাভ। বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক লাভ, অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় কত সালে? 1976 সালে। 1976 সালে এবং 21 পদকও দেওয়া হয় একই সনে। নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরেছেন তো? কমেন্ট করে জানান। এখানে বোঝার কিছু নেই, তথ্যগুলো মুখস্থ করবেন। বারবার বুঝতে পেরেছেন বললে এটা নিজের কাছে বোকামি লাগে। এখানে বুঝার কিচ্ছু নেই, মুখস্থ করবেন ইনফরমেশন গুলো, এগুলো ইনফরমেশন। ঠিক আছে, এরপর দেখেন এগুলি কাব্য ও কবিতা সম্পর্কিত বিশেষ তথ্য। এই যে কাব্য কবিতা সম্পর্কিত বিশেষ তথ্যগুলোর পাশে দেখেন লেখা আছে কোথায় কোথায় এসেছিল। দেখেন কোথায় কোথায় এসেছিল। এই যে দেখেন, এই যে দেখেন 44তম বিসিএস, এই যে দেখেন 18তম শিক্ষক নিবন্ধন। ঠিক আছে, এগুলিতে এসেছে। এই যে দেখেন 45তম বিসিএস প্রিলিমিনারি 2023। বুঝতে পেরেছেন? তাহলে নজরুল থেকে যে তথ্যগুলো বা যেই প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমরা দেখি। এবারে দেখেন অগ্নিবীণা থেকে কি এসেছিল। এটি নজরুলের প্রথম কাব্যগ্রন্থ। এর প্রথম কবিতা প্রলয় উল্লাস, বাংলা দ্বিতীয় কবিতা এবং দ্বিতীয় কবিতা বিদ্রোহী। রেফারেন্স দেখেন এখান থেকে, এটা হলো প্রশ্ন বললাম, রেফারেন্স অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? এই যে বিশেষ এসেছিল। প্রথম কবিতা কোনটি তাহলে বলেন তো? অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি? প্রলয় উল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা কোনটি বলেন? প্রলয় উল্লাস। এবার আসেন বিদ্রোহী কবিতা নিয়ে কি আসছে। এটি প্রথম প্রকাশিত হয় বিজলি পত্রিকায়। তাহলে বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত কোন পত্রিকায়? বিজলি পত্রিকায়। কত সালে? 6 জানুয়ারি 1922। বিজলি পত্রিকায় 6 জানুয়ারি 1922 সালে প্রকাশিত হয়। তাহলে বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? ইম্পর্টেন্ট কোশ্চিন। বিজলি পত্রিকায়। কত সালে? 1922 সালে 6 জানুয়ারি। আর এই কবিতাটি মূলত অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। অগ্নিবীণা কাব্যের দ্বিতীয় কবিতা। এবারে দেখেন প্রশ্নটা কি আসছে। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? তাহলে কি বলবো আমরা? নিবন্ধন এসেছে বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? বলবেন 1922 সালে। 1922 সালে। কোন পত্রিকায় যদি বলতো তাহলে বলতেন বিজলি পত্রিকায়। কেমন? এবার দেখেন সঞ্চিতা, এটি নজরুলের কাব্য সংকলন। তিনি যা রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। তাহলে সঞ্চিতা, দেখেন নজরুলের একটা কাব্য সংকলন আছে, নজরুলের একটা কাব্য সংকলন আছে যার নাম সঞ্চিতা। রবীন্দ্রনাথের একটা কাব্য সংকলন আছে যার নাম সঞ্চয়িতা। নজরুলের কাব্য সংকলনের নাম কি? সঞ্চিতা। কিন্তু রবীন্দ্রনাথের তার নাম কি? সঞ্চয়িতা। নজরুল সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন বা কাব্য সংকলনটি উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে। এবারে দেখেন প্রশ্ন, কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? কাজী নজরুল ইসলাম তার কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন? তাহলে কোনটা হবে?
এই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন কোনটা? সঞ্চিতা। বুঝতে পেরেছেন? বোঝার কিছু নাই, মুখস্থ করে ফেলবেন। এরপর আসি আমরা উপন্যাস ও ছোট গল্প, পত্র উপন্যাস ও চরিত্র, এগুলি নিয়ে। দেখেন, বাঁধনহারা এটা প্রকাশিত হয় বাঁধনহারা প্রকাশিত 1927 সালে। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এর প্রধান চরিত্র নুরুল হুদা। তাহলে মনে রাখবেন, বাঁধনহারা বাংলা সাহিত্যের কি? বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস। এর প্রধান চরিত্র বা নায়ক চরিত্র ছিল কে? নুরুল হুদা। মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে বাঁধনহারা এই উপন্যাসটির প্রধান চরিত্রটির নাম কি, তখন কি বলবেন? বলেন, কি বলবেন? নুরুল হুদা। কেমন? রেফারেন্স, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বলেন, বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? দেখেন কোথায় এসেছে এটা, এই যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ, তৃতীয় ধাপ 2023 এসেছে। তাহলে এটা কোন ধরনের রচনা? পত্র উপন্যাস, পত্র উপন্যাস, পত্র উপন্যাস, পত্র উপন্যাস। ঠিক আছে। এরপরে দেখেন মৃত্যু ক্ষুধা। মৃত্যু ক্ষুধা এটি প্রকাশিত হয় 1930 সালে। মৃত্যু ক্ষুধা প্রকাশিত হয় 1930 সালে। এটি নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস। তাহলে নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। এর পটভূমি কৃষ্ণনগরের দরিদ্র শোষিত মানুষের জীবন। তাহলে মৃত্যু ক্ষুধা উপন্যাসটির পটভূমি কি? কোন পটভূমিতে লেখা হয়েছে? আপনারা বলবেন কৃষ্ণনগরের দরিদ্র শোষিত মানুষের জীবন। আর প্রধান চরিত্রটির নাম হচ্ছে, প্রধান চরিত্রগুলো হচ্ছে মেজ বউ, আনসার, পেকালে। প্রধান চরিত্র কি? মৃত্যু ক্ষুধা উপন্যাসটির প্রধান চরিত্র কি? মেজ বউ, আনসার ও পেকালে। মেজ বউ, আনসার ও পেকালে। মনে থাকবে? আচ্ছা, এরপরে দেখেন প্রশ্নটা দেখেন, মৃত্যু ক্ষুধা উপন্যাসের লেখক কে? মৃত্যু ক্ষুধা উপন্যাসের লেখককে 17তম শিক্ষক নিবন্ধন এসেছে। বলেন তো 2023 সাল 17তম নিবন্ধন এসেছে। বলেন তো মৃত্যু ক্ষুধা উপন্যাসের লেখককে? নিশ্চয়ই প্রত্যেকেই জানেন, এটা আর বললাম না, আপনারা কমেন্ট করে লিখে দেন। আচ্ছা, এবারে দেখি আমরা সাংবাদিকতা ও নিষিদ্ধ গ্রন্থ। সাংবাদিকতা ও নিষিদ্ধ, নজরুল একধারে সাংবাদিকও ছিলেন। ঠিক আছে। আচ্ছা দেখেন, বাজেয়াপ্ত গ্রন্থ মানে নিষিদ্ধ গ্রন্থ, নজরুলের নিষিদ্ধ গ্রন্থ কয়টি? 5টি। 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 ব্রিটিশ সরকার নজরুলের 5টি গ্রন্থ নিষিদ্ধ করেছিল। ব্রিটিশ সরকার নজরুলের কয়টি গ্রন্থ নিষিদ্ধ করেছিল? 5টি। সেই গ্রন্থগুলোর নাম কি মনে রাখবেন? বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। এই যে বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল, তাহলে 5টার যে কোনো একটা থাকলে, যে অপশনে, যেটা যে কোনো এই 5টার যে একটা থাকবে যে অপশনে, সেটা কি করবেন আপনারা? আনসার করবেন। আবার মনে করেন বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। মনে থাকবে? ভাঙার গান, প্রলয় শিখা, বিষের বাঁশি, চন্দ্রবিন্দু, যুগবাণী, এই 5টি গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল। এর আগেও বলেছিলাম নজরুলই একমাত্র পৃথিবীতে কবি, সাহিত্যিক বা যাই বলেন না কেন, বিপ্লবী কবি, যার এতগুলি বই নিষিদ্ধ হয়েছিল। আর পৃথিবীতে এমন কোনো লেখক নেই বা কবি নেই যার এতগুলি বই নিষিদ্ধ করেছিল। তার মানে বুঝতে পেরেছেন তো, অন্যায়ের প্রতিবাদ করতে গেলে যুগে যুগে আপনাকে যারা অন্যায়কারী আছে তাদের কবলে পড়তে হয়, রোষানলে পড়তে হয়। আচ্ছা, এবার দেখেন রেফারেন্স, নিচের কোনটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? নিচের কোনটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? তার মানে কি এই 5টা যেটা থাকবে সেটা আপনি দিবেন। এবং এটা এসেছিল কত সালে? এই দেখেন 34তম বিসিএস প্রিলিমিনারিতে 2021 সালে। তাহলে এই 5টা বই যদি আমি মুখস্থ করে থাকি যে নিষিদ্ধতার বইগুলি, তাহলে আমরা একটা প্রশ্ন আনসার করতেই পারবো এই প্রশ্ন আসলে। কেমন? পত্রিকা সম্পাদনা, ধূমকেতু 1922, লাঙল 1925, দৈনিক নবযুগ 1920। তাহলে পত্রিকার সম্পাদনা, তিনি এই পত্রিকাগুলো সম্পাদনা করেছেন। ধূমকেতু সালটা কত ছিল? 1922। লাঙল সালটা কত ছিল? 1925। দৈনিক নবযুগ সালটা কত ছিল? 1920। ঠিক আছে। তাহলে রেফারেন্স মানে রেফারেন্স বলতে যে প্রশ্ন এসেছে এখান থেকে কি দেখেন, প্রশ্ন কিসে এসেছিল? এই দেখেন 46তম বিসিএস প্রিলিমিনারি। ঠিক আছে, সম্ভাব্য মডেল টেস্ট।
ঠিক আছে, এই যে আরে আপনারা কিছু মনে করবেন না, আমি হচ্ছে টেকনিক্যালি কি বলেন তো, সেটাই দেখেন। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? কি দিল, ধূমকেতু কোন কবির ছদ্মনাম? ধূমকেতু ব্যাঙ্গাসী। ধূমকেতু কোন কবির ছদ্মনাম ছিল? ধূমকেতু যদি বলেছে ধূমকেতু, তাহলে কবি নজরুলেরই হবে। ঠিক আছে, কিন্তু মূলত এখানে পত্রিকা সম্পাদনা। ধূমকেতু মূলত কোন কবির সম্পাদনা পত্রিকা? তাহলে কি বলবেন আপনারা? বলেন, কি বলবেন? কাজী নজরুল ইসলামের। এখন ধূমকেতু কি নজরুলের ছদ্মনাম ছিল? আমার জানা না। এটা আসলে এই এই স্লাইডটা কি এভাবে হয়তো ছিল। ধূমকেতু, একটু চেক করেন তো স্লাইডটা। ধূমকেতু কি কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল? আচ্ছা, একটু একটু দ্রুত চেক করেন তো। আচ্ছা, আমরা তাহলে এটা 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 আমরা দেখলাম। সাংবাদিকতা নিষিদ্ধ গ্রন্থ, নিষিদ্ধ গ্রন্থ নজরুলের 5টি রেফারেন্স দিলাম। পত্রিকা সম্পাদনা কি ধূমকেতু, লাঙ্গল, দৈনিক নবযুগ, এবং সনগুলো দিয়ে দিয়েছে। ধূমকেতু কোন কবির সম্পাদিত পত্রিকা যদি থাকে তাহলে বলবো ধূমকেতু। হ্যাঁ, তাহলে সেটাই বলছি, তাহলে ধূমকেতু কোন কবির ছদ্মনাম ছিল? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ঠিক হয়নি। প্রশ্নটা হবে কি, ধূমকেতু কোন কবির সম্পাদিত পত্রিকা, বা কোন কবির সম্পাদিত পত্রিকা? তাহলে কি বলবেন আপনারা? কাজী নজরুল ইসলাম। মনে থাকবে তো? ওকে, এরপর আসেন। এটা তো বললেন, দুইবার এসেছে এটা। আচ্ছা, এবার আসি আমরা যে বিষয়টা এতক্ষণ আলোচনা করলাম, সেখান থেকে আমরা একটু দেখি, আমরা প্রশ্ন করি, আমরা পারি কিনা। আপনারা কমেন্টে প্রশ্নটা দেখতে পাচ্ছেন? দেখতে পাইলে কমেন্টে আনসার করেন। আমি মোবাইলে চলে গেছে। হ্যাঁ, এটা আমার তো এত লাইন নাই। ওয়াইফাই তো আছে, কিন্তু হচ্ছে মোবাইল তো চলছে না। আছে, আচ্ছা থাকুক, আপনারা লিখতে থাকেন, আমরা পরে আনসার ঠিক করে দিচ্ছি। বলেন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? দেখেন পরীক্ষাটা, দেখেন 41তম বিসিএস, 41তম বিসিএস এসেছে। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? বলেন তো। বিদ্রোহী কবিতা, দ্বিতীয় কবিতা ছিল একটা কাব্যগ্রন্থের, সেটা কি? অগ্নিবীণা। তাহলে এখানে কোনটা হবে? অগ্নিবীণা। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতাটার নাম হলো প্রলয় উল্লাস, দ্বিতীয় কবিতাটার নামই কি? বিদ্রোহী। নিশ্চয়ই আমরা এটা পেরেছি, তাই তো? এরপরে দেখেন, এবার আসেন, নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি? দেখেন কোথায় এসেছিল? 42তম বিসিএস এ। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি? গল্প, বলেন তো কোনটি? আমরা আলোচনা করেছিলাম, গল্প কোনটি? এই যে বাউন্ডুলের আত্মকাহিনী। বাউন্ডুলের আত্মকাহিনী, বাউন্ডুলের আত্মকাহিনী, মনে থাকবে? তাহলে নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। এবার আসি আমরা পরের প্রশ্নটা যাই। দেখেন লেখা আছে, বাঁধনহারা উপন্যাসের নায়ক বা কেন্দ্রীয় চরিত্রের নাম কি? বাঁধনহারা উপন্যাসের নায়ক বা কেন্দ্রীয় চরিত্রের নাম কি? কোথায় কোথায় দেখেন, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 মডেল প্রশ্নটা ছিল। এবারে দেখেন, বলেন তো কোনটা? আমরা আগের আলোচনায় ছিল নুরুল হুদা। কে? বাঁধনহারা নুরুল হুদা না? বাঁধনহারা অবশ্যই নুরুল হুদা। বাঁধনহারা উপন্যাসের নায়ক বা কেন্দ্রীয় চরিত্রের নাম কি? নুরুল হুদা। মনে থাকবে? মনে থাকবে? ওকে, পরেরটাতে যাই আমরা। আপনারা পারতেছেন কিনা, আমি পরের কোশ্চেনটাতে আমি পজ দিব, মানে আমি কিছু বলবো না, আপনারা আনসার করবেন, লিখবেন। এবারে দেখেন 4 নম্বর কোশ্চেনটা দেখেন, 17তম শিক্ষক নিবন্ধন এসেছিল, নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা? সবাই কমেন্টে বাতান, সবাই কমেন্টে বলেন।
বলেন 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 বলেন। হ্যাঁ, অনেকেই বলতেছেন গুড গুড। এই যে নাম তো আমি তো ভাবে বলতে পারি না, কিভাবে জানি টেনে টেনে কয়। আচ্ছা দেখি। আহ, শিলা সুলতানা 3 নম্বর প্রশ্নের আনসার দিয়েছিলেন ক, ঠিক আছে। তারপরে 4 নম্বর প্রশ্নের আনসার দিয়েছিলেন গ। আমি তো চুপ করে আছি, কিন্তু এটা তো উল্টাতেছে, এটা পরে আসে মনে হয় না। মুশকিল, পরে আসলে তো মুশকিল, সঙ্গে সঙ্গে না আসলে তো। আচ্ছা, আপনারা লিখতে থাকেন। তাহলে নিচের কোনটি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা? সম্পাদিত পত্রিকা এখানে কোনটা দেখেন তো। হ্যাঁ দেখেন তো, 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর লিখে উত্তরটা দিলে সহজে বুঝতে পারবে কোনটার। হ্যাঁ অবশ্যই গ গ গ গ, ধুম খে থু, ধুম খে থু। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল, বলবার কিছু নেই। তারপরে দেখেন, আচ্ছা তারপরে দেখেন এখানে, রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত গীতিনাট্যটি কাকে উৎসর্গ করেছিলেন? বসন্ত গীতিনাট্য, এই যে বসন্ত নামে একটা গীতিনাট্য মানে গীতিনাটক, এই নাটকটা তিনি কাকে উৎসর্গ করেছিলেন? আমরা নিঃসন্দেহে বলতে পারি, যেহেতু কাজী নজরুল ইসলামের টপিক পড়ছি, তাহলে আর কাকে উৎসর্গ করার কথা আসবে? এই যে এটা, কাজী নজরুল ইসলামকে তিনি কি করেছিলেন? উৎসর্গ করেছিলেন। পরেরটাতে আসি আমরা। দেখেন এই প্রশ্নটা দেখেন, 46তম বিসিএস স্পেশাল মক টেস্টের 2026-এর। এবারে দেখেন, নজরুলের কোন কবিতাটি পাঠ করলে ব্রিটিশ সরকার তাকে কারারুদ্ধ করে? নজরুলের কোন কবিতাটি পাঠ করলে পাঠ প্রকাশিত হলে আর কি, নজরুলের কোন কবিতাটি প্রকাশিত হলে ব্রিটিশ সরকার তাকে কারারুদ্ধ করেন, মানে ধরে নিয়ে যায়, বন্দি করেন? বলেন তো কবিতাটা, বলেন তো না, বলেন তো কবিতার নাম কি? বিদ্রোহী কবিতা, নাকি আনন্দমীর আগমনে, নাকি প্রলয় উল্লাস, নাকি কামাল পাশা, কোনটা? একটু আগেই একটু আগেই আমি বলেছিলাম ওই কবিতার 2-1টা লাইন, আর কতকাল থাকবে বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, সেটা কোনটা? আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে। ঠিক আছে তো? আচ্ছা, ওকে। আচ্ছা এবারে দেখেন আমাদের 7 নম্বর কোশ্চেনটা দেখেন একটু। 7 নম্বর কোশ্চেনে কি লেখা আছে? 7 নম্বর কোশ্চেনে লেখা আছে, রিক্তের বেদন কোন শ্রেণীর সাহিত্য? কোথায় গেছিল দেখেন, 43তম বিসিএস এসেছিল। রিক্তের বেদন কোন শ্রেণীর সাহিত্য? বলেন তো, রিক্তের বেদন কোন শ্রেণীর সাহিত্য? রিক্তের বেদন কাব্যগ্রন্থ, ছোট গল্প, নাটক, নাকি উপন্যাস? রিক্তের বেদন কোন ধরনের কাব্যগ্রন্থ, কোন ধরনের লেখা বলেন তো? বলেন রিক্তের বেদন কি? এখানে কোনটা আছে? রিক্তের বেদন ছোট গল্প। আমাদের এগুলো আলোচনা হয়েছে আগের আগের স্লাইডে। এবারে দেখেন নজরুল ইসলামের মোট কয়টি গ্রন্থ ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল? 18তম শিক্ষক নিবন্ধন এসেছে, 18তম শিক্ষক নিবন্ধন এসেছে। তাহলে কয়টি হবে? এটা কি আর বলার অপেক্ষা রাখে? এটা কি আর বলার অপেক্ষা রাখে? না, নিঃসন্দেহে না। 5টি আমরা জানি সেটা কেমন। তারপরে দেখেন বাংলাদেশের রণসঙ্গীত চল 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 কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? 42তম বিসিএস স্পেশাল এসেছিল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? বাংলাদেশের রণসঙ্গীত, তাহলে চল চল চল, ঊর্ধ্বে গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, এটা বাংলাদেশের কি রণসঙ্গীত, রণ মানে যুদ্ধ, যুদ্ধের গান। এটা হচ্ছে কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলেন তো? কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সন্ধ্যা, মেবি সন্ধ্যা থেকে। বুঝতে পেরেছেন? সন্ধ্যা। আচ্ছা এরপরে দেখেন, এবারে দেখেন, আগে দেখেন প্রাথমিক শিক্ষক নিয়োগ।
বাবারে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছে 2020 সালে, মনে রাখতে হবে। প্রশ্নটা দেখেন, নজরুলকে কত সালে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়? নজরুলকে কত সালে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয় বলেন তো, কত সালে? কোনটা কোনটা কোনটা? 1972 সালে। 1972 সালে। আসসালামু আলাইকুম। তো স্যার কেমন ক্লাস নিতেছে আপনারা কিন্তু দেখছেন, স্যার কিন্তু দুর্দান্ত কবিতা আবৃত্তি করে। কে কে হচ্ছে স্যারের কবিতা আবৃত্তি শুনতে চান তারা একটু দ্রুত দ্রুত চাই লিখবেন, ঠিক আছে? দ্রুত চাই লিখবেন। চাই লিখলে স্যার হচ্ছে আজকে আপনাদেরকে পড়ার মাঝে বিনোদন দেবে। স্যার কিন্তু খুবই অসাধারণ কবিতা আবৃত্তি করতে পারে। যারা যারা এই অসাধারণ কবিতা আবৃত্তি শুনতে চান তারা কমেন্টে চাই লেখেন, একটু দ্রুত দ্রুত কমেন্টে চাই লেখেন, দ্রুত। সমস্যা নেই, ওকে। তাহলে আচ্ছা দেখেন, নজরুলকে কত সালে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয়? 72-এ। বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার। তাহলে দেখেন, আপনারা কি চাই চাই কি শুরু করলেন। স্যারেরাও আমাকে কবিতা পড়তে বাধ্য করতেছে, আপনারাও চাই চাই বলেন। ঠিক আছে, সমস্যা নেই। আপনাদের উদ্দেশ্যে না হয় একটা কবিতা আমি পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, হক, আপনারা হচ্ছে একটা কাজ করেন, যেহেতু আমরা আপনাদেরকে এই ক্লাসগুলো ফ্রিতেই নিয়ে থাকি, তো আপনাদের মানে আপনাদের উদ্দেশ্যে এই ক্লাসগুলো নেওয়া হয়। সুতরাং আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি, বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ার করলে আমরা অনেকের কাছে পৌঁছে যেতে পারবো, কেমন? হ্যাঁ, ঠিক আছে। কবিতা কবিতা চাই চাই সবাই, মিঠুন আহমেদ, হ্যাঁ, মার্জিয়া, মেঘনা, তারপরে হচ্ছে শাবনাজ পারভিন, হ্যাঁ, সুমি ইসলাম, মিঠু আহমেদ, মিঠু আহমেদ তো অনেকবার চাই চাই বলছেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সবার কমেন্ট আমি পড়তে পারছি না। হ্যাঁ, শেয়ার ডান, শেয়ারও করছেন আপনারা, অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনাদেরকে হচ্ছে একটা কবিতা শোনাই। হ্যাঁ, আপনারা কিসের কবিতা শুনতে চান বলেন তো? প্রেমের কবিতা, নাকি বিরহের কবিতা, নাকি কোনটা শুনতে চান বলেন? প্রেম, বিরহ, বিদ্রোহ, দ্রোহ, সেটা একটু জানান। বিদ্রোহী কবিতা শুনবেন? বিদ্রোহী কবিতায় যে এতক্ষণ চিল্লানোর পরে 1 ঘন্টা এনার্জি কি আছে? একটু সহজ কবিতার কথা বলেন, কঠিন হয়ে গেল। তারপরেও পুরাটা না, আমি আংশিক পড়ে শুনবার চেষ্টা করি, কেমন? আংশিক পড়ে চেষ্টা করি। আমার মোবাইলটা দেন তো একটু। আমি কবিতাটা একটু বের করে নেই। আমি প্রথম প্যারাটুকু পড়ে আপনাদের শোনানোর চেষ্টা করি, কেমন? আচ্ছা, শুরু করছি। রোমান্টিকও শোনানো হবে, সমস্যা নেই। এক এক দিনে এক একটা কবিতা। আর কবিতা যখন শুনতে চাচ্ছেন, সংক্ষেপ আমি বলে দিই। এখানে এখানে আমি একটু আমার অ্যাড দিয়ে নিই। হ্যাঁ, আমার একটা পেজ আছে, পেজের লিঙ্কটা এই ক্লাসের শেষে, এই ক্লাসে ওই যে স্যারদেরকে আমি বলে রাখবো, তারা যাতে পিন করে দেয় লিঙ্কটা। সেখানে গেলে আপনারা আমার সম্পর্কে 2-4টা কবিতা দেখতে পাবেন, শুনতে পাবেন, আমাকে চিনতে পারবেন। পেজের নাম হচ্ছে কঠোর হাসান, পেজ লিখে সার্চ দিলেই আমার ছবি আছে প্রোফাইলে, আপনারা সেখানে যেতে পারবেন। আমি আশা করব প্রত্যেকেই পেজটা আমার ঘুরে আসবেন। সেটা হচ্ছে কবিতারই পেজ, শুধু সেখানে কবিতা পড়ি, এই আর কি। ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ, বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রি।
বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলুক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকাদীপ্ত জয়শ্রীর, বলবীর, আমি চির উন্নত শীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, আমি মহাপ্রলয়ের নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরা তরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর, বলবীর, চির উন্নত মম শীল, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল চঞ্চল টপিকে চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরি তীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর, আমি চির উন্নত শীল, মহাবিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না, আমি সেই দিন হব শান্ত, বিদ্রোহীর অনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন শোকতাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন, আমি খেয়ালি কবির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শিব। ধন্যবাদ আপনাদের। আমার গলার 12টা বাজে আপনারা ছাড়লেন। যাই হোক, তাহলে আমরা নজরুলকে কত সালে স্বাধীন বাংলাদেশে নিয়ে আসা হয় এটা আমরা জানলাম 1972 সালে, ঠিক আছে। এরপরে ও কিন্তু টেয়া পারো নাকি টাকা কোথায়? আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, একটু দ্রুত কমেন্ট করবেন, ঠিক আছে। দেখেন আপনারা কমেন্ট করতে করতে আপনাদের বলে দেয় এরকমের হচ্ছে আরো আরো অনেক 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 টিচার আসবে আপনাদের এখানে ক্লাস নেবে, সবাই আমাদের কলেজের কলিগ, আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে সবকিছু করি। তো আমরা জানি যে কারা বেস্ট পড়ায় কারা কিভাবে পড়ায়, তো সব এরকমের টিচার আরো পাবেন, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে আমাদের কোর্সে এখনো ভর্তি হন নাই, আপনারা জানেন নবম ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, 2টা ক্লাস চলে গেছে। তো দ্রুত ভর্তি হতে আমাদের জেনারেল প্লাস হচ্ছে বিষয় ভিত্তিক, আপনারা জানেন আমাদের জেনারেল প্লাস বিষয় ভিত্তিক 2টার কোর্স ফি হচ্ছে 3000 টাকা, 3000 টাকা, দেখেন 3000 টাকা। তবে আজকে আজকে সেই 3000 টাকা নিচ্ছি না, আজকের জন্য সেই কোর্স ফি হয়ে যাবে মাত্র 750 টাকা। স্যার এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করতে যান, তার জন্য 750 না 700 করে দিলাম আমি, এটা আমি আমার নিজের পক্ষ থেকে। স্যার এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করছে, ঠিক আছে, এটা আপনি সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনছেন, তার জন্য আরো 50 টাকা ডিসকাউন্ট, ঠিক আছে। 3000 টাকার কোর্স ফি না, আজকে সেই কোর্স ফি করে দিলাম মাত্র 700 টাকা, শুধু আজকের জন্য। এই কোর্স ফি আর কোনোদিন পাবেন না, পাবেন না, পাবেন না, 100% গ্যারান্টি, ঠিক আছে। 700 টাকা শুধু আজকের জন্য, 700 টাকা। জেনারেল প্লাস সাবজেক্টিভ, জেনারেল প্লাস সাবজেক্টিভ 2টার কোর্স ফি শুধুমাত্র আজকের জন্য 700 টাকা। কত টাকা? 700 টাকা। দেখেন লাইভ ক্লাস পাবেন 120টা, 40টা পাবেন বিষয়ভিত্তিক ক্লাস, সকল ক্লাসের রেকর্ড থাকবে আজীবন, প্রতি ক্লাসের সাথে থাকবে পিডিএফ, 100+ পরীক্ষা। আর কি চান? আরো কিছু যদি চাওয়ার থাকে ভর্তি হন, ভর্তি হয়ে বলেন স্যার এটা লাগবে, ওইটাই দেব ইনশাআল্লাহ। তো যারা যারা ভর্তি হবেন আমাদের বিকাশ নাম্বার হচ্ছে বিকাশ নগদ রকেট, যার যেই নাম্বারে টাকা আছে দ্রুত এই নাম্বারে পাঠিয়ে দেন 07037778879, 07037778879। এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নিব। দ্রুত প্রিয় ভাই বোনেরা
লেট করলেই দেরি হবে, লেট করলে দেরি হবে, দেরি করলে লেট হবে, এরকমের প্রতিনিয়ত যদি স্যারের কবিতা আবৃত্তি শুনতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যেতে হবে। কিভাবে আবৃত্তি করে স্যারের দিয়ে আমরা তাও শিখাই দিব। আবৃত্তি কোর্স চালু করে দিব। আসলে আবৃত্তি কোর্স পরে হবে। আচ্ছা, আমরা হচ্ছে পেইড বেসের ক্লাসগুলো রাতে এবং দিনে দুই বেলায় রাখবো, যার যেভাবে সুবিধা। আমাদের স্মার্ট বোর্ড আগামীকালকে বা পরশুদিন আরো একটা স্মার্ট বোর্ড আসবে, ঠিক আছে, আমরা দেখাই দিব আপনাদেরকে লাইভে। দুই জায়গায় ক্লাস চলবে, সকালে রাতে দুই জায়গাতে ক্লাস চলবে, আপনারা আপনাদের সুবিধা মতন টাইমে ক্লাস করতে পারবেন, ঠিক আছে। আমাদের আরো একটা স্মার্ট বোর্ড যুক্ত হবে, সেজন্য দ্রুত প্রিয় ভাই বোনেরা আজকে এই অফার পাবেন না, ঠিক আছে, এটা আমি নিজের পকেটে, বিশ্বাস করেন আর না করেন, আমাদের অফিস থেকে হচ্ছে 750 টাকা আজকে অফার দেওয়া ছিল। শুধু স্যারের কবিতা আবৃত্তি শুনে আমার খুবই ভালো লাগলো, হাদি ভাইয়ের কথা মনে পড়লো, সেই হাদি ভাইয়ের কথা মনে করে আজকে আপনাদের জন্য আমি আরো সবার জন্য নিচ থেকে 50 টাকা ডিসকাউন্ট করে দিয়ে আরো করে দিলাম মাত্র 700 টাকা। অর্থাৎ আপনি ডিসকাউন্ট পাচ্ছেন কত টাকা? 2300 টাকা ডিসকাউন্ট আজকের জন্য। দেখেন 2300 টাকা ডিসকাউন্ট, 2300 টাকা ডিসকাউন্ট পাইলেন আজকের জন্য। শুধু শুধু কেন পাইলেন? স্যার এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করলো, আমার হাদি ভাইয়ের কথা মনে করে দিল, সেই জন্য কোর্স ফ্রি হয়ে গেল মাত্র 700 টাকা। আল্লাহ, হাদি ভাইকে জান্নাত নসিব করো। কথা বলবেন? শেষ আমরা তো শেষ হতে লেগে গেছে। আমি আপনাদের সাথে আছি। আসসালামু আলাইকুম আবারও। তাহলে আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমার ক্লাস দেখলেন, আমাকে দেখলেন। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো এটা আমার জন্য প্রাপ্তি, আর যদি খারাপ লেগে থাকে সেটাও আমারই প্রাপ্তি। আমি হয়তো আপনাদেরকে সেভাবে এফোর্ট দিয়ে বুঝাতে পারি নাই, বা আমাকে যে কারণে ভালো লাগে নাই সেটাও জানাতে পারেন যে আপনাকে এই কারণে ভালো লাগে নাই। ভালো লাগলে সেটাও জানাবেন যে আপনাকে এই কারণে ভালো লেগেছে। তো আমার যে পেজটা আছে সেই পেজটা দেখেন কমেন্টে দেওয়া আছে, সেই পেজে গিয়ে দেখবেন। যদি আমার কাজ ভালো লাগে আপনাদের, আলহামদুলিল্লাহ, তা আমি অনুপ্রেরণা পাবো, আরো কাজ করে যাব আর কি। আর এই তো কথা, আপনাদের সাথে আবারও হয়তো দেখা হবে কখনো। এটা তো অনলাইনে দেখা হলো, কখনো হয়তো বা রাস্তায় পথ চলতে দেখা হবে, কথা হবে, চা খাবো একসাথে, আড্ডাও দিব, সবকিছুই হবে। তো এই হলো কথা। আর আপনারা যারা ঢাকাতে থাকেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু এরিয়ায় শুক্রবার আসবেন, এসে দেখা করবেন। দেখা করলেই আশা করি আমাদের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। আমরা একসাথে চা খাবো, আড্ডা দিব। ধন্যবাদ সবাইকে আজকের মতো। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। নেন স্যার আপনি। দেখেন আজকে আমরা যে অফারটা রাখলাম, সেই অফারটা লাইভ চলাকালীন, লাইভ কেটে গেলে কিন্তু সেই অফারটা পাবেন না প্রিয় ভাই বোনেরা। আর মাত্র আমরা 5 মিনিট সেই অফারটা রাখবো। অনেকেই যুক্ত হয়ে গেছেন আমাদের কোর্সে, আর মাত্র 5 মিনিট পরে আমরা লাইভটাও কেটে দেবো। আমরা হচ্ছে যে ডিসকাউন্টটা রাখছি এবং হচ্ছে যে কোর্স ফিটা রাখছি সেটাও কেটে দেবো, ঠিক আছে। লাইভ চলাকালীন যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 700 টাকা, আর লাইভটা কেটে গেলে কোর্স ফি হয়ে যাবো 3000 টাকা। কিছু করার নাই ভাইরা। আসসালামু আলাইকুম। সোহেল স্যার টেকনিক গুরু পেজে বরাবরই আপনারা এমন সব টিচারকে পাবেন যা আগে এমন টিচারের ক্লাস করেননি, ঠিক আছে। তো প্রিয় ভাই বোন, আপনারা যারা আমাদের সাথে আছেন ফ্রি ক্লাসগুলো নিয়মিত করবেন, এবং আমাদের পেইড ব্যাচে যারা আসতে চান তাদের জন্য দেখেন কত সুন্দর অফার দিয়ে দিয়েছেন আদিম স্যার। মূল কথাটা হচ্ছে এটা যে আপনার জেনারেল পার্ট এবং বিষয় ভিত্তিক দুইটা একসাথে পাবেন মাত্র 700 টাকায়। আজকের জন্য মাত্র 700 টাকায় আপনি দুইটা বিষয় পাবেন। আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার হচ্ছে 01703778879। দেখেন কোর্স লাইভ চলাকালীন কোর্স ফি 750 টাকা ছিল, এটাও কেটে দিয়ে মাত্র 700 টাকা আপনাদের কাছ থেকে ভর্তি নেওয়া হচ্ছে। জেনারেল পার্ট এবং বিষয় ভিত্তিক দুইটা পার্টি আপনারা কমপ্লিট করতে পারবেন। দুইটা পার্টি আমাদের এখান থেকে কমপ্লিট করাই দেওয়া হবে। 01703778879, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করবেন এবং সাথে সাথে স্ক্রিনশট দিবেন, এবং 1 মিনিটের মধ্যে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আমাদের সকল ক্লাস লাইভে হবে। আমাদের বিষয়ভিত্তিক ক্লাস পাবেন 40টি প্লাস, সকল ক্লাস রেকর্ড থাকবে। প্রতিটি ক্লাসের সাথে পাবেন পিডিএফ, এবং অবশ্যই 100 প্লাস পরীক্ষা আপনি
পাবেন, এবং যা এখানে লেখা আছে তা 100% কমিটমেন্ট রাখা হবে ইনশাআল্লাহ। সুতরাং প্রিয় ভাই বোন, এখানে সেখানে ভর্তি হয়ে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে প্রতারিত হবেন না। আপনাদের এই সোহেল স্যার টেকনিক গ্রুপ পেজে যে টিচার গুলা ক্লাস নেয় সবাই কলেজের টিচার, আমি নিজেও কলেজের টিচার। আজকে যিনি ক্লাস নিলেন তিনিও কিন্তু কলেজের লেকচারার। সুতরাং যারা কলেজের টিচার তারাই আপনাকে কলেজে চাকরির ব্যবস্থা করে দিতে পারে, কারণ তারা জানে যে কিভাবে আপনি প্রস্তুতি নিলে চাকরি পাবেন। আপনি প্রাইমারি হেডমাস্টারের প্রস্তুতি নিতে পারেন, আপনি নিবন্ধনের প্রস্তুতি নেবেন। দেখেন, সার্কুলার হয়ে যাওয়ার পরে কিন্তু সময় পাবেন না, সময় পাবেন মাত্র 1 মাস। ওই 1 মাসের প্রস্তুতি দিয়ে আপনার চাকরি হবে না। যারা 6 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, যারা 3 মাস আগে থেকে প্রস্তুতি নিচ্ছে, তাদের সাথে আপনি কখনোই পেরে উঠবেন না। সুতরাং এখনো সময় আছে, আপনারা আমাদের পেইড ব্যাচে চলে আসতে পারেন। এটা আপনার ঐচ্ছিক ব্যাপার। আপনার কাছে এই মুহূর্তে টাকা না থাকলে আপনি বাবার কাছ থেকে ধার নেন, ভাইয়ের কাছ থেকে ধার নেন, বোনের কাছ থেকে ধার নেন, ইনশাআল্লাহ চাকরি দিয়ে তাদেরকে শোধ করবেন। চাকরির প্রথম মাসের বেতন দিয়ে তাদের টাকা পরিশোধ করতে পারবেন, কথা দিচ্ছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, আজকের জন্য কোর্স ফি 3000 টাকা না, আজকের জন্য 750 টাকা না, আজকের কোর্স ফি মাত্র 700 টাকা। 700 টাকায় একটা সাবজেক্ট পড়া যায় না, সেখানে 2টা পার্ট, জেনারেল পার্ট, বিষয়ভিত্তিক দুইটাই। যারা কমার্সে আছেন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, মার্কেটিং সবগুলো সাবজেক্টের ক্লাস হবে। আপনারা যারা মানবিকে আছেন, অর্থনীতি, ভূগোল, পরিণতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, এই প্রত্যেকটা বিষয়ভিত্তিক ক্লাস আমাদের এখানে পাবেন। আপনারা যারা সায়েন্সের থেকে পরীক্ষা দিবেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুলজি, বোটানি, আপনার যে সাবজেক্ট থাকুন না কেন সেই সাবজেক্টের উপরে 40টা করে ক্লাস আপনারা পাবেন ইনশাআল্লাহ। অসংখ্য পরীক্ষা পাবেন আপনাদের নিজেদেরকে যাচাই করার জন্য। আমরা হাজার হাজার এমসিকিউর, বাছাইকৃত এমসিকিউর পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে দিব। সুতরাং আজকে লাইভ চলাকালীন সময় ভর্তি হলে মাত্র 700 টাকা আপনি ভর্তি হতে পারবেন। লাইভ কেটে গেলে আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। আমাদের ভর্তির জন্য 01703778879, এটা হচ্ছে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার। জাস্ট স্ক্রিনশট পাঠাবেন, সাথে সাথে অ্যাড হয়ে যাবেন। আর মাত্র 2 মিনিট সময় দেওয়া হলো। 2 মিনিটের মধ্যে ভর্তি হলে 700 টাকা, 2 মিনিট পরে যদি আপনি ভর্তি হন তাহলে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। কথা বলতেছি। স্যার প্রথম দিনে যা দেখালে ভালো লাগছে স্যার, এইগুলো আপনাকে চাই। খাওয়া দাওয়া না করে কেমনে যাবেন? আপনার জন্য পালং শাক আর মাছের গুঁড়ো, যাওয়া দরকার কোথায়? হ্যাঁ যাবো, আমার ঘুমায় না, কালকে আমার প্রোগ্রাম আছে তো।